আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজ এসএসসি 2021 সালের অ্যাসাইনমেন্ট দ্বিতীয় সাবজেক্ট অ্যাকাউন্টিং এর পুরো অ্যান্সারটা আমি করে দেওয়ার চেষ্টা করছি। আশা করি কিছুটা হলেও উপকার হবে। আর আরেকটা কথা, তো অবশ্যই প্রশ্নের অ্যান্সারগুলো আমি এখানে জাস্ট একটা নমুনা দেখাই দিই। তোমরা হুবহু কপি করবা না, তোমরা তোমাদের নিজের ধারণা থেকে এইভাবে একটু সাজায় লেখার চেষ্টা করবা। হুবহু কপি করাটা ঠিক না, হ্যাঁ? আচ্ছা, তাহলে চলো শুরু করি। আমাদের প্রথমে এই অ্যাসাইনমেন্টটাতে বলছিল অংশীদারি ব্যবসায় ও এর হিসাব প্রক্রিয়া। সহায়ক তথ্য: আবুল, আব্দুল ও আসাদুল একটি অংশীদারি কারবারের 3 জন অংশীদার। 2020 সালের 1 জানুয়ারি আবুল 3 লক্ষ টাকা, আব্দুল 2,50,000 টাকা এবং আসাদুল 2 লক্ষ টাকা মূলধন স্বরূপ কারবারে মূলধন স্বরূপ সরবরাহ করেন। আব্দুল প্রতি মাসে 500 টাকা নগদ উত্তোলন করেন এবং আসাদুল বছরের মাঝামাঝি 2000 টাকা পণ্য উত্তোলন করেন। আবুল কারবার পরিচালনা করেন এবং এ কারণে তিনি প্রতি মাসে 2500 টাকা বেতন পাবেন। এই উদ্দীপকের মধ্যে একটু ভুল আছে, সেটা দেখবো আমরা। আর্থিক সচ্ছলতার কারণে 1 এপ্রিল আসাদুল 10,000 টাকা ঋণ প্রদান করেন এবং আবুল 1 জুন 20,000 টাকা অতিরিক্ত মূলধন সরবরাহ করেন। অংশীদারি চুক্তি অনুযায়ী উত্তোলনের উপর বার্ষিক 10% সুদ ধার্য করতে হবে। আবুল ব্যবসায়ে তার সার্বক্ষণিক সহায়তা করার জন্য বন্টনযোগ্য লাভের উপর কমিশন ধার্য করার পরবর্তী লাভের উপর 5% হারে কমিশন পাবেন। আব্দুলের বেতন ডেবিট করার পর, দেখো, আব্দুলের বেতন ডেবিট করার পর আব্দুল, বাট এইখানে দেখো আবুল কারবার পরিচালনা করার জন্য কারবার পরিচালনা করেন এবং এই কারণে তিনি প্রতি মাসে 2500 টাকা বেতন পান। এখানে বলা আছে আবুল আর এখানে বলা আছে আব্দুল, অঙ্কের মধ্যেই ভুল আছে। ওকে, বাট এটা আবুল ধরে আমরা অঙ্কটা করেছি, আবুল ধরেই সবাই অঙ্কটা করবা, কারণ এখানে আব্দুলের কোনো বেতনের কোনো কিছু বলা নাই, এখানে অ্যাকচুয়ালি আবুলই হবে। আবুলের বেতন ডেবিট করার পর কিন্তু অন্যান্য সমন্বয় সাধন করার পূর্বে ব্যবসায়ীর নেট লাভ 1,10,000 টাকায় উপনীত হয়। এখন আমাদের কি বলছে? অংশীদারি ব্যবসায়ের উপাদানসমূহের ব্যাখ্যা দিতে পারবে, চুক্তির অবর্তমানে অংশীদারি ব্যবসায়ের অমীমাংসিত বিষয়সমূহ নিষ্পত্তি করতে পারবে, লাভ লোকসান বন্টন হিসাব তৈরি করে অংশীদারদের মুনাফার অংশ নির্ণয় করতে পারবে, অংশীদারদের মূলধন হিসাব এবং অংশীদারদের চলতি হিসাব প্রস্তুত করতে পারবে। আচ্ছা, চুক্তির অবর্তমানে অংশীদারি ব্যবসায়ের অমীমাংসিত বিষয়সমূহ নিষ্পত্তিকরণ, অংশীদারদের মধ্যে লাভ লোকসান বন্টন হিসাব প্রস্তুত করতে হবে, অংশীদারদের চলতি হিসাব প্রস্তুত করতে হবে, অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করতে হবে পরিবর্তনশীল মূলধন পদ্ধতি ও স্থিতিশীল মূলধন পদ্ধতিতে। এখন আমাদের এখানে দেখো 5টা বিষয় করতে বলছে। কত বলছে? সহায়ক তথ্যের ভিত্তিতে চুক্তির অবর্তমানে, অর্থাৎ যেখানে চুক্তির কোনো বিষয় থাকবে না সেখানে অংশীদারি ব্যবসায়ের অমীমাংসিত বিষয়সমূহ নিষ্পত্তির প্রক্রিয়া বর্ণনা করুন। এখানে আমাদের প্রক্রিয়া বর্ণনা করতে হবে। এখানে বলছে 4 মার্কে, তাহলে আমার কি করতে হবে? 4টি নিষ্পত্তির প্রক্রিয়া বর্ণনা করতে পারলে, অর্থাৎ অমীমাংসিত যেকোনো 4টি বিষয় নিষ্পত্তির প্রক্রিয়া বর্ণনা করতে পারলে আমি 4 মার্ক পাবো। ক্লিয়ার? তাহলে দেখো আমি এখানে কি করছি, সহায়ক তথ্যের ভিত্তিতে চুক্তির অবর্তমানে অংশীদারি ব্যবসায়ের অমীমাংসিত বিষয়সমূহ নিষ্পত্তির প্রক্রিয়া বর্ণনা করা হলো। চুক্তি অংশীদারি কারবারের মূল ভিত্তি, কিন্তু কোনো বিষয় সম্পর্কে অংশীদারি চুক্তিপত্রে স্পষ্ট উল্লেখ না থাকলে ওই ক্ষেত্রে বৃহৎ নিষ্পত্তির জন্য 1932 সালের অংশীদারি আইনের চুক্তিপত্রের অবর্তমানে নিম্নলিখিত আইনের বিধান প্রযোজ্য হবে। 1. ব্যবসা পরিচালনা ও ব্যবস্থাপনার সকল অংশীদারদের সমান অধিকার থাকবে। ব্যবসা পরিচালনার সকল অংশীদার অংশগ্রহণ করতে পারবে, তবে উক্ত অংশগ্রহণের জন্য কোনো পারিশ্রমিক বা বেতন বা কমিশন পাবে না। 2. অংশীদারগণকে সমহারে মূলধন বিনিয়োগ করতে হবে। সব অংশীদার ব্যবসা থেকে সমপরিমাণ অর্থ উত্তোলনের অধিকারী। ব্যবসায় অর্জিত মুনাফা সমহারে বন্টন করতে হবে। 3. কোনো অংশীদার কর্তৃক প্রদত্ত ঋণের উপর বার্ষিক 6% হারে সুদ প্রদান করতে হবে। অংশীদারদের মূলধন উত্তোলনের উপর কোনো সুদ ধার্য করা যাবে না। সর্বসম্মত সিদ্ধান্ত ছাড়া কোনো অংশীদারকে গ্রহণ বা বহিষ্কার করা যাবে না এবং ব্যবসার ধরনও পরিবর্তন করা যাবে না। 5. প্রত্যেক অংশীদারেরই হিসাবের খাতাপত্র ও দলিলপত্রাদি পরিদর্শন ও প্রতিলিপি গ্রহণের অধিকার থাকবে। 6. সবার সিদ্ধান্ত অনুযায়ী ব্যবসায়ে বিলোপ সাধন করা যাবে। আমি এখানে 6টা টপিকস দিছি, 4টা দিলেও হবে। আর এখানে দেখো বইতে হয়তো এভাবে দেয়া নাই, বইতে এক একটা টপিকস এক একটা দিয়ে আমি একটু মিক্সড করে দিছি। তোমরা চাইলে এরকম দিতে পারো, আলাদা আলাদাও দিতে পারো।
ইচ্ছা, তবে অবশ্যই হুবহু কপি করবেন না। খ নম্বরে আমাদের বলা আছে সহায়ক তথ্যের ভিত্তিতে লাভ লোকসান বন্টন হিসাব প্রস্তুত করুন। সহায়ক তথ্যের ভিত্তিতে লাভ লোকসান বন্টন হিসাব প্রস্তুত করব। আর আমাদের এইখানে লাভ লোকসান বন্টন হিসাব আমরা জানি দুইটা সিস্টেম করা যায়, একটা চলতি হিসাব ধরে করা যায়, একটা মূলধন হিসাব ধরে করা যায়। তো দেখেন এইখানে যেহেতু পরে সহায়ক তথ্যের ভিত্তিতে আবুল ও আসাদুল্লাহ চলতি হিসাব প্রস্তুত করুন, তো এই দুজনের পরবর্তী চলতি হিসাব করতে বলছে, এই কারণে আমি এটা চলতি হিসাব ধরেই লাভ লোকসান বন্টন হিসাব কমপ্লিট করছি। কেউ যদি চায় মূলধন হিসাব ধরে করবে সেটাও সম্ভব। ওকে, তাহলে চলো দেখে আসি। এখন এইটা হলো আমাদের লাভ লোকসান বন্টন হিসাব। এইখানে আমরা জানি ক্রেডিট দিকে যেসব আয়ের বিষয়গুলো থাকে সেগুলো যায়, এবং সম্পদ রিলেটেড বিষয়গুলো, যেমন যদি কোনো এরকম কোনো বিষয় থাকে যে সম্পদের আইটেম, তাহলে এদিকে যায় আয় এবং সম্পদ। আর এদিকে ব্যয় এবং দায়ের বিষয়গুলো, যেমন বকেয়া খরচ থাকতে পারে বা বকেয়া বেতন থাকতে পারে, এই ধরনের বিষয়গুলো এখানে ঢুকে, বেতন প্রদান থাকতে পারে, এই ধরনের বিষয়গুলো এখানে ঢুকবে। ওকে, তাহলে আমাদের প্রথমে বলা ছিল আবুল ও আব্দুল আসাদুল একটি অংশীদারি কারবারে তিনজন অংশীদার। 2020 সালের 1 জানুয়ারি আবুল 3 লক্ষ টাকা, আব্দুল 2,50,000 টাকা এবং আসাদুল 2 লক্ষ টাকা মূলধন স্বরূপ সরবরাহ করেন। আব্দুল প্রতি মাসে 500 টাকা নগদ উত্তোলন করেন এবং আসাদুল বছরের মাঝামাঝি 2,000 টাকার পণ্য উত্তোলন করেন। দেখেন আব্দুল প্রতি মাসে 500 টাকা করে নগদ উত্তোলন করেন এবং আসাদুল বছরের মাঝামাঝি 2,000 টাকার পণ্য উত্তোলন করেন। আবুল কারবার পরিচালনা করেন এবং এই কারণে তিনি প্রতি মাসে 2,500 টাকা বেতন পাবেন। আর্থিক সচ্ছলতার কারণে 1 এপ্রিল আসাদুল 10,000 টাকা ঋণ প্রদান করেন এবং আবুল 1 জুন 20,000 টাকা অতিরিক্ত মূলধন সরবরাহ করেন। অংশীদারি চুক্তি অনুযায়ী উত্তোলনের উপর বার্ষিক 10% সুদ ধার্য করতে হবে। আবুল ব্যবসায়ে তার সার্বক্ষণিক সহায়তা করার জন্য বন্টনযোগ্য লাভের উপর কমিশন ধার্য করার পরবর্তী লাভের উপর 5% হারে কমিশন পাবেন। আব্দুলের বেতন ডেবিট করার পর কিন্তু অন্যান্য সমন্বয় সাধন করার পূর্বে ব্যবসায়ী নিট লাভ 1,10,000 টাকা উপনীত হয়। আচ্ছা, নিট লাভ প্রথমে আমরা ক্রেডিট সাইডটা করি। লাভ লোকসান হিসাব নিট লাভ 1,10,000 টাকা। কোথায়? এই যে 1,10,000 যে নিট লাভটা দেওয়া আছে আমরা সেটা দিলাম। দেওয়ার পরে উত্তোলনের সুদ, দেহ উত্তোলনের সুদ কার কথা বলা ছিল? আব্দুল প্রতি মাসে 500 টাকা নগদ উত্তোলন করে। তাহলে 500 টাকা যদি প্রতি মাসে উত্তোলন করে তাহলে বছরে উত্তোলন হয় 6,000 টাকা। ওকে, আর এইখানে বলছে সুদ ধরতে হবে 10%, বার্ষিক 10% হারে সুদ ধরতে হবে। তাহলে আমরা জানি উত্তোলনের যদি কোনো তারিখ দেওয়া না থাকে তাহলে উত্তোলনের উপর সবসময় 6 মাসের সুদ ধরতে হয়। তাহলে আব্দুলের চলতি হিসাব উত্তোলনের সুদ গণনা 3, এই যে সেটা দিলাম। আর গণনা 3, এখানে উত্তোলনের সুদ নির্ণয় 500 গুণ 12 6,000 টাকা, তো 6,000 গুণ 10% গুণ 6 মাসেরটা ভাগ 12 গুণ 100, এই যে টোটাল 300 টাকা। ওকে, তাহলে আব্দুলের চলতি হিসাব উত্তোলনের সুদ গণনা 3, 300 টাকা। এখানে চাইলে আপনি আব্দুলের মূলধন হিসাবও লিখতে পারতেন, এভাবে অঙ্ক করা যাবে। ওকে, তারপরে পণ্য উত্তোলন ব্যাপার বলা ছিল। নগদ উত্তোলন করেন এবং আসাদুল বছর মাঝে মাঝে পণ্য উত্তোলন করেন। দেখেন পণ্য উত্তোলনের ব্যাপারে কিছু বলা নেই। আমরা জানি উত্তোলন সুদ বলে শুধুমাত্র নগদ উত্তোলনের উপর সুদ ধরাই শ্রেয় এবং এটাই ধরতে হয় সাধারণত। আর যদি কোনো ইনস্ট্রাকশন থাকে মোট উত্তোলনের কথা বলা থাকে তাহলে পণ্য উত্তোলন অ্যাড করে সুদ ধরা যায়, কিন্তু আমাদের এখানে ওইভাবে বলা নেই। আমরা শুধু নগদ উত্তোলনের উপর সুদ ধরবো। আর পণ্য উত্তোলনের যে ব্যাপারটা এইটার বিষয়ে কোনো তথ্য আর দেয়া নেই। এইটা যদি আমি পারি লাভ লোকসান বন্টন হিসেবে নিলেও অঙ্ক হবে, না নিলেও কিন্তু অঙ্ক হয়। বাট আমি এখানে নিয়েছি, আপনারা যদি কেউ এটা না নেন তাহলে কিন্তু অঙ্ক হবে। আচ্ছা, যাই হোক, আসাদুল্লাহ চলতি হিসাব পণ্য উত্তোলন 2,000 টাকা। যেহেতু পণ্য উত্তোলন ব্যাপারে কিছু আর বলা নেই, আর যদি বলা থাকতো পণ্য উত্তোলন হিসাবভুক্ত হয়নি তাহলে অবশ্যই অবশ্যই লাভ লোকসান বন্টন হিসেবে নিতে হইতো। ঠিক আছে, কি বলছে আবার রিপিট করি। যদি বলা থাকে পণ্য উত্তোলন এখন হিসাবভুক্ত হয়নি, এই ধরনের হিসাব যদি বলা থাকে তাহলে অবশ্যই লাভ লোকসান বন্টন হিসেবে নিতে হবে। কিন্তু পণ্য উত্তোলন করেন দেন তারপর আর কোনো তথ্য দেওয়া নেই, তাহলে আপনি এখানে লাভ লোকসান বন্টন হিসেবে পণ্য উত্তোলন নিলেও অঙ্ক হবে, না নিলেও অঙ্ক কারেক্ট। ওকে, আচ্ছা, তারপরে আমি এখানে নিয়েই করলাম আসাদুল্লাহ চলতি হিসাব পণ্য উত্তোলন 2,000 টাকা। টোটাল এবার যোগ করি 1,12,300 টাকা। আর এইবার এই পাশে দেখি চলতি হিসাব ঋণের সুদগুলো কি কি আছে, ঋণ কে দিছিল দেখি। কারণ আমরা বলছিলাম ওর পাশে ব্যয়গুলো যাবে, দায়ের কোনো বিষয় যদি থাকে সেগুলা। ঋণ, এই যে আর্থিক সচ্ছলতার কারণে 1 এপ্রিল আসাদুল 10,000 টাকা ঋণ প্রদান করেন। তার ঋণের উপর আমরা জানি যদি কোনো সুদ ধরতে হয় তাহলে 6% হারে সুদ ধরতে হয়। তো আসাদুল্লাহ চলতি হিসাব ঋণের সুদ গণনা 1, 450 টাকা। ঋণের সুদ নির্ণয় গণনা 1, 450 টাকা। তারপরে বছর মাঝে মাঝে পণ্য নিয়েছি। প্রতি মাসে বেতন, বেতনের ব্যাপারটা কি? সে প্রতি মাসে দেখেন আবুল কারবার পরিচালনা করেন এবং এই কারণে তিনি প্রতি মাসে 2,500 টাকা বেতন পাবেন। আবুল
প্রতি মাসে, কিন্তু এখানে বলা আছে আব্দুলের বেতন, এখানে ভুল আছে, এখানে হবে আবুলের বেতন ডেবিট করার পর, কিন্তু অন্যান্য সময় সাধন করার পূর্বে ব্যবসায়ী নিট লাভ 1,10,000 টাকা। তাহলে আবুলের বেতন ডেবিট করার পর কোনো হিসাবের ব্যাপারে যদি বলা থাকে বেতন ডেবিট করা হয়েছে, হিসাবভুক্ত করা হয়েছে, চার্জ করা হয়েছে, সমন্বয় করা হয়েছে, এই ধরনের কোনো বিষয় যদি থাকে তাহলে সেটা কখনো লাভ লোকসান আবন্টনে যায় না, কিন্তু মূলধন হিসেবে যায়। ওকে, আবার রিপিট করি, কোনো হিসাবের ব্যাপারে যদি বলা থাকে ডেবিট করা হয়েছে, হিসাবভুক্ত করা হয়েছে, সমন্বয় করা হয়েছে, ধরা হয়েছে, এই ধরনের বিষয় যদি কখনো থাকে তাহলে সেটা কখনো লাভ লোকসান আবন্টনে যায় না, কিন্তু মূলধন হিসাবে যাবে। তাহলে আমাদের এই আবুলের যে বেতনটা এটা লাভ লোকসান আবন্টনে যাবে না। ওকে, তারপর দেখেন একটা বলা আছে কমিশন। আবুল ব্যবসাতে স্বাভাবিক সহায়তা করার জন্য বর্ণনীয় লাভের উপর কমিশন ধার্য করার পরবর্তী লাভের উপর 5% হারে কমিশন পাবে। এই 5% কমিশনটা কিভাবে ধরবো? নিঃশর্ত দিলাম আবুলের চলতি হিসাব কমিশন, আপনার চাইলে এখানে আবুলের মূলধন হিসাবে লিখতে পারেন, সেভাবে অঙ্ক করা যায়, এখানে আসাদুলের মূলধন হিসাবে লিখতে পারতেন, সেভাবে অঙ্ক করা যেত। আচ্ছা, কমিশন গণনা 2, দেখি কমিশন নির্ণয়। প্রথমে আমরা এই পাশে যে টোটাল যে তিনটা আইটেম 1,10,000, 300, 2,000, এইটা সব যোগ করবো 1,12,300, আর তারপরে এই 450 বিয়োগ করব। আমার এই দুটো তো নাই, আমি ক্যালকুলেশন করে কমিশন বের করব। হ্যাঁ, তারপর আমার এটা বেরোবে। তার মানে কমিশনটা বের করার আগে আমার এই 450 বিয়োগ করব। এই যে 1,12,300 বিয়োগ 450 থাকে 1,11,850, এর উপরে 5% আর 100-র সাথে 5। যদি পরবর্তী বলে, দেখেন বলা আছে বন্টনযোগ্য লাভের উপর কমিশন ধার্য করার পরবর্তী লাভের উপর, তাহলে পরবর্তী লাভের উপর 100-র সাথে 5 যোগ করে দিতে হয়। যদি এখানে বলতো 6% থাকে তাহলে 100-র সাথে 6 যোগ করে দিতাম। ক্লিয়ার? আর যদি বলে পূর্ববর্তী তাহলে আর ওই 100-র সাথে 5 যোগ করতে হবে না, পরবর্তী বললে অবশ্যই 100-র সাথে 5 যোগ করতে হয়। ক্যালকুলেশন করলে 5,326 টাকা। এই যে আবুলের চলতি হিসাব কমিশন গণনা 2 এত টাকা। এইবার অংশীদারদের চলতি হিসাব মুনাফার অংশ গণনা, আমি এই তিনটা যোগ করছি, যোগ করার পরে এই দুটো বাদ দিব, বাদ দেওয়ার পরে আমার এই টোটাল মুনাফার অংশটা বেরোবে। ওকে, এই টোটাল মুনাফা অংশটা বেরোবে। তো দেখি মুনাফা অংশটা আমি কিভাবে নির্ণয় করছি। মুনাফা অংশ নির্ণয়, আবুল এত টাকা, আর এখানে দেখেন বন্টনযোগ্য মুনাফা ব্যাপারে কিছু বলা নাই, যে আমি যে মুনাফাটা হবে সেই মুনাফাটা কোন কিসের ভিত্তিতে আমি বন্টন করব। এই ক্ষেত্রে যদি কোনো কিছু উল্লেখ না থাকে তাহলে সবসময় সমহারে বা সমান হারে বন্টন করতে হয়। ক্লিয়ার? তাহলে এখন আমরা 1/3 দিয়ে পুরো এই টাকাটাকে এই যে 1,06,524 এই টাকাটাকে বন্টন করবো। এই টাকাটা বন্টন করলে 35,508 টাকা আসবে। এই যে সেই 35,508, 35,508, 35,508 টাকা। ওকে, তারপরে আব্দুল আসাদুলের চলতি হিসাব প্রস্তুত করতে বলছে। দেখি তারপর কি বলছে। গত বলছে সহায়ক তথ্যভিত্তিতে আব্দুল আসাদুলের চলতি হিসাব প্রস্তুত করো। আচ্ছা, চলতি হিসাব প্রস্তুত করবো। চলতি হিসাব প্রস্তুত করতে গেলে তারিখ বিবরণ আব্দুল আসাদুল, তারিখ বিবরণ আব্দুল আসাদুল। আচ্ছা, এইখানে কোনগুলো যাবেন? এখানে চলতি হিসাব বলতে চলতি হিসাব একটা ব্যালেন্স সবসময় থাকে, কিন্তু আমাদের এই অঙ্কে দেয়া নেই। চলতি হিসাবে ব্যালেন্স যদি থাকে তাহলে ব্যালেন্স বিডি দিয়ে এখানে সেই টাকাগুলো লিখতে হয়। ডেবিট ব্যালেন্স হলে ডেবিট দিকে, ক্রেডিট ব্যালেন্স হলে ক্রেডিট দিকে। কিন্তু এখানে কোনো চলতি হিসাবে কোনো ব্যালেন্স দেয়া নেই, বাট আমি তারপর ব্যালেন্স বিডি লিখে রাখছি। আপনারা এটা না লিখলেও অঙ্ক হবে। ঠিক আছে, যদি কেউ না লিখেন তাও অঙ্ক কারেক্ট। তো যাই হোক, প্রথমে নিব ডেবিট দিকে নিব উত্তোলন হিসাব, অর্থাৎ আব্দুল যেটাকে উত্তোলন করছিল সেই উত্তোলনটা নেবেন 6,000 টাকা। ওকে, আর লাভ লোকসান বন্টন হিসাবের থেকে যেগুলো আসবে সেগুলো এবার যাবে। এবার দেখেন লাভ লোকসান বন্টন হিসাবে যেগুলো ডেবিটে ছিল, লাভ লোকসান বন্টন হিসাবে যেগুলো ডেবিটে ছিল সেগুলো এখন যাচ্ছে ক্রেডিটে। ওকে, সেগুলো যাবে ক্রেডিটে, আর যেগুলো ক্রেডিটে ছিল সেগুলো যাবে ডেবিটে। তাহলে আমার এখানে কি ছিল? এখানে আমার এখানে ছিল আসাদুল, যে দুজনের নাম জানতে বলছে, আব্দুল আর আসাদুল। তাহলে এখানে দেখেন আব্দুল আর আসাদুল কোথায় আছে? আসাদুল আছে এখানে, আর আব্দুল আর আসাদুল মুনাফার অংশ আছে। তার মানে ঋণের সুদ আর মুনাফার অংশ এই দুইটা বিষয় শুধু ক্রেডিট দিকে যাবে। ওকে, তাহলে আসি মুনাফার অংশ দিচ্ছি কিন্তু ঋণের সুদ কেন দিই নাই? ঋণের সুদ ঋণ হিসেবে স্থানান্তরিত হলো, এই কথাটা দিলে ঋণের সুদ আর এখানে দিতে হয় না। আর আপনি যদি এই কথাটা না দেন তাহলে ঋণের সুদ এখানে দিলেও অঙ্ক হবে, আবার না দিলেও অঙ্ক হবে, বাট টিকাটা দিতে হবে। ওকে, তো আমি এখানে ঋণের সুদ দিই নাই, এই কারণে আমি এখানে টিকা দিয়ে দিয়েছি। ঋণের সুদ ঋণ হিসেবে স্থানান্তরিত হলো, অতএব আমি ঋণের সুদ এখানে দিব না। মুনাফার অংশ এত টাকা লিখলাম। ক্লিয়ার? এবার বলছিলাম যেগুলা ক্রেডিট দিকে থাকবে সেগুলো আবার ডেবিট দিকে যাবে। তাহলে দেখেন আব্দুল আর আসাদুল এই দুজনেরই অঙ্ক আমাদের চলতি হিসাব করতে হচ্ছে। দুজনের উত্তোলনের সুদ 300 টাকা, আর আসাদুলের চলতি পণ্য উত্তোলন আছে 6,000 টাকা। এই যে 6,000 টাকা উত্তোলন সুদ, আর পণ্য উত্তোলন 3,000 আর 2,000। ক্লিয়ার? পণ্য উত্তোলন, উত্তোলনের সুদ আর উত্তোলন। ওকে,
এবার আমরা এই পাশে যে পাশে টাকা বেশি হয় সেই পাশে টাকা যোগ করব আগে, সেই পাশে টাকা যোগ করতেছি, বসালাম, এটাকে এই পাশে আনলাম 35,508, এটা থেকে 2000 বাদ দিব, থাকবে 33,508, 35,508 থেকে 306,000 বাদ দিব 29,208 টাকা। এটা ব্যালেন্স সিডি, আর 2021 সালে জানুয়ারি 1 ব্যালেন্স সিডি ওই টাকা ওই টাকা। ওকে, এখানে ভুল আছে একটু, সরি, এখানে হবে ব্যালেন্স বিডি। হ্যাঁ, এখানে ব্যালেন্স বিডি। ওকে, এখানে একটু ব্যালেন্স বিডি হবে, একটু খেয়াল করে করেন। হ্যাঁ, এখানে ব্যালেন্স বিডি, আমার এখানে দেওয়া আছে ব্যালেন্স সিডি। আচ্ছা, যাই হোক, তারপরে আচ্ছা ওকে, এবার দেখি। তারপর আমাদের করতে বলছে হলো সহায়ক তথ্যের ভিত্তিতে স্থিতিশীল মূলধন পদ্ধতিতে আবুল ও আসাদুলের মূলধন হিসাব প্রস্তুত করো। আবুল ও আসাদুলের মূলধন হিসাবে শুধুমাত্র মূলধন আসে, আর কিচ্ছু না। ওকে, শুধুমাত্র মূলধন, অর্থাৎ ব্যালেন্স বিডি দিয়ে প্রথমে 3 লক্ষ টাকা 2 লক্ষ টাকা দিবেন। 3 লক্ষ টাকা 2 লক্ষ টাকা কোথায় পেলেন? এই যে বছরের শুরুতে যে টাকাটা দেওয়া ছিল 3 লক্ষ টাকা, আর আসাদুলের 2 লক্ষ টাকা, ব্যালেন্স বিডি দিয়ে এই টাকাটাকে দিলাম। তারপরে অতিরিক্ত মূলধন আনছিল, দেখেন একজন কি জানি অতিরিক্ত টাকা আনছিল, আর্থিক স্বল্পতার কারণে পড়ালেখার প্রায় 80,000 টাকা ঋণ করে আবুল, একজন 2,20,000 টাকা। ওকে, 20,000 টাকা অতিরিক্ত মূলধন আনয়ন করে আবুল পহেলা জুন 1 দিয়ে নগদান হিসাব, অতিরিক্ত মূলধন আছে 20,000, কে আনছে? আবুল আনছে। এই যে 20,000 টাকা আনার পর এই দুটো যোগ করবেন 3,20,000, এটা বসাবেন এখানে 2 লক্ষ। এই পাশে কোনো ব্যালেন্স নেই, যেহেতু মূলধনের ব্যাপারটাই শুধু এখানে আসবে, ব্যালেন্স সিডি লিখে এই টাকাটা লিখে দিবেন, আর ব্যালেন্স বিডি দিয়ে এই টাকাটা এই পাশে লিখে দিবেন। ওকে, আর তারপরে বলছে আমাদের সহায়ক তথ্যের ভিত্তিতে পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে আবুল ও আব্দুলের মূলধন হিসাব প্রস্তুত করো। আবুল এবং আব্দুলের মূলধন হিসাব। ওকে, পরিবর্তনশীল পদ্ধতিতে মূলধন হিসাবে এখানে উত্তোলন হিসাবটা ইনক্লুড হয় এবং মূলধন ইনক্লুড হয়, এবং লাভ লোকসান বন্টনে যেগুলো যায় সব এগুলো এখানে ইনক্লুড হয়। ওকে, তার মানে পরিবর্তনশীল পদ্ধতিতে মূলধন করতে গেলে মূলধনটা আসবে, উত্তোলন আসবে, লাভ লোকসান বন্টনে যেগুলো ছিল সেগুলো আসবে। তিনটা সমন্বিত রূপ হচ্ছে পরিবর্তনশীল পদ্ধতি, আর স্থায়ী পদ্ধতির শুধুমাত্র মূলধন। ঠিক আছে, আচ্ছা ওকে, তাহলে আমরা এখন এটা করি। ব্যালেন্স বিডি 1 তারিখ দিয়ে 3 লক্ষ টাকা 2,50,000 টাকা দিব। অতিরিক্ত মূলধন জুন 1 যে আনছিল আবুল আনছিল 20,000 টাকা, সেটা দিব। আচ্ছা, আর এখানে দেখেন যে বেতনটা এখানে বলা ছিল, যে বেতন পাবে, কে বেতন পাবে? আবুল প্রতি মাসে 2500 টাকা বেতন পাবে, বাট সেটা ডেবিট করা হয়েছিল। ডেবিট করার বিষয়টা যেটা থাকে সেটা অবশ্য আবুলে যায় না, কিন্তু মূলধন হিসাবে এখানে কিন্তু অন্তর্ভুক্ত করতে হয়। তাহলে ব্যালেন্স ডিসেম্বর 31 দিয়ে বেতন 30,000 টাকা। 30,000 টাকা কিভাবে পেলাম? 2500 গুণ 12, 2500 গুণ 12, এই যে 2500 টাকা ছিল এটা প্রতি মাসে ছিল, তারপর বছরে কত হবে? 30,000 টাকা। ওকে, 30,000 টাকা দিলাম, আর এই পাশে ডিসেম্বর 31 উত্তোলন হিসাব দিলাম। ওকে, 6,000 টাকা দিলাম। আর এবার লাভ লোকসান বন্টনের থেকে যেগুলো পাবো সেগুলো, অর্থাৎ লাভ লোকসান বন্টনের ক্ষেত্রে যেগুলো আমাদের এই ডেবিট দিকে গেছে সেগুলো আমরা ক্রেডিট দিকে দেবো, আর যেগুলো ক্রেডিট দিকে গেছে সেগুলো ডেবিট দিকে দেবো। অবশ্যই সেই দুজনের ব্যক্তির, অর্থাৎ যে দুজন আমাদের করতে বলছে আবুল এবং আব্দুলের, সেই দুজনেরটা। তার উত্তোলনের সুদ আছে শুধু 300 টাকা, এটা দেবো ডেবিট দিকে। আর বেতন যেটা বললামই, লাভ লোকসান বন্টনের কমিশন হচ্ছে 5,326 টাকা, আর 35,500 টাকা মুনাফা অংশ। এবার যে পাশে বেশি সে পাশে টাকা যোগ করবেন। এই পাশে বেশি হচ্ছে 3,90,834 টাকা, এই পাশে কোনো অ্যামাউন্ট নেই, অর্থাৎ ব্যালেন্স শিটে দিয়ে 3,90,834 টাকা, আর 2,50,000 এর সাথে 35,508 টাকা যোগ করে 2,85,508 টাকা, এটা যোগ করে এই পাশে নেবেন 2,85,508 টাকা। এবার এই টাকা থেকে এই 6,300 বিয়োগ করবেন, বিয়োগ করার পর 2,79,208 টাকা থাকবে, এটা ব্যালেন্স সিডি। আর 2021 সাল জানুয়ারি 1 ব্যালেন্স বিডি লিখবেন, এই 3,90,834 টাকা, 2,79,208 টাকা শেষ। এই সুদ ঋণ হিসেবে স্থানান্তরিত হবে। ওকে, ক্লিয়ার? এটাই হচ্ছে আমাদের পুরো অঙ্কের অ্যান্সার। এর মধ্যে কিছু কিছু ব্যাপার আছে, সেটা হচ্ছে কি, এখানে কেউ মূলধন হিসাব লিখলে অঙ্ক হবে, পণ্য উত্তোলন নিলেও অঙ্ক হবে, না নিলেও অঙ্ক হবে। আচ্ছা, এই দুটো ব্যাপার, এখানে মূলধন হিসাব লিখলে অঙ্ক হবে, এখানে মূলধন হিসাব লিখলেও হবে, এখানে মূলধন হিসাব লিখলেও হবে। আচ্ছা, এখানে ঋণের সুদ এর মধ্যে ইনক্লুড করলেও অঙ্ক হবে। এই ঋণের সুদ এখানে ইনক্লুড করেও অঙ্ক হবে। ওকে,
তো এইভাবে যদি কেউ ব্যতিক্রম ভাবে করেন তার অ্যান্সার কিন্তু একটু অন্যরকম আসবে, সেটাও কিন্তু অ্যাকসেপ্টেড, সেটাও কিন্তু রুলস এর মধ্যে পড়ে। অতএব অন্যরকম করার পরে যে অ্যান্সার একাধিক হয়ে গেছে বা অন্যরকম হয়ে গেছে, মিলবে না, এটা কিন্তু না। তাহলে ঠিক আছে, বাসায় বসে এটা প্র্যাকটিস করবেন, আশা করি উপকার হবে। খুদা হাফেজ।